তিন জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ। এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা, বলছেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো 150 আসনের প্রার্থী নিয়ে নির্ভর বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তিন জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিকরা। শ্রমিকদের বেতন বৃদ্ধি ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক পক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এতদিন রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং সহকারী 400 টাকা পেতেন। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি তুললে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়। এই পরিস্থিতি নিরসনে গত 23শে সেপ্টেম্বর ঢাকার শ্রমিক পক্ষ ও মালিক পক্ষ বৈঠক করে। এতে সিদ্ধান্ত হয় চালকরা 1750 টাকা, সুপারভাইজার 750 টাকা এবং সহকারীরা 700 টাকা করে পাবেন। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগে বাস বন্ধ করা ন্যাক্কারজনক। এতে যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছে তা বর্ণনার বাইরে। এদিকে পূজার ছুটির আগে হঠাৎ বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই ঝুঁকি নিয়ে ছুটছেন বিকল্প পথে। বাসে ওঠার জন্য রাজশাহী টার্মিনালে অপেক্ষা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন হোসেন। 150 আসনের প্রার্থী নিয়ে নির্ভর বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশল এগোচ্ছে বিএনপি। তফসিলের আগেই 300টির মধ্যে অন্তত 70% আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন একক প্রার্থী নির্ধারণে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী মাসে অর্থাৎ অক্টোবরে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি। রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। বিএনপি সূত্রে জানা গেছে, তফসিলের আগে 300 আসনের অন্তত 70% আসন একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। অধিকাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে একাধিক জরিপের তথ্য দলটির হাইকমান্ডের কাছে রয়েছে। আবার সাংগঠনিক টিম দিয়েও সব আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তালিকা নিয়ে সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভার্চুয়ালি বৈঠকও করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে, একাধিক জরিপ ও সাংগঠনিক টিমের মাধ্যমে পাওয়া তালিকা সমন্বয় করে একক প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা জানান, 300 সংসদীয় আসনের মধ্যে 150 আসনের প্রার্থিতা নিয়ে তেমন ভাবছে না দলটি। হাইকমান্ড মনে করছেন, এসব আসনে দলীয় প্রার্থিতা নিয়ে যেসব সমস্যা বা জটিলতা নেই। এই আসনগুলো প্রার্থীরা মোটামুটি নির্ধারিত। বাকি আসনে প্রার্থী চূড়ান্ত করা নিয়ে বেশ তৎপর বিএনপি। এর মধ্যে বেশ কিছু আসন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে মিত্রদের জন্য ছাড়া চিন্তাভাবনা রয়েছে দলটির। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা বলেন, ঠিক কয়টি আসন মিত্রদের ছাড় দেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে গঠনতন্ত্র অনুযায়ী সব প্রক্রিয়া শেষ করে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। আর মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক করার কথা রয়েছে। ওই নেতা আরো বলেন, প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামের সম্পৃক্ত ত্যাগী সততার পরীক্ষায় উত্তীর্ণ এলাকার জনপ্রিয় ক্লিন ইমেজধারীরা প্রার্থনা পাবেন। এই বিবেচনায় মনোনয়নে এবার চমক আসতে পারে। সেক্ষেত্রে অপেক্ষাকৃত তরুণ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হতে পারে। সাক্ষাৎকার ইস্যুতে মির্জা ফখরুল পাশে রয়েছে দল, ব্যাখ্যায় সন্তুষ্ট। সম্প্রতি ভারতের একটি পত্রিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তোলপাড় হয়। জানা যায়, এই প্রসঙ্গটি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের আলোচনায় হয়েছে। সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যেটি মিথ্যা ও মন গড়া। তার এই বক্তব্যের সঙ্গে স্থায়ী কমিটির একমত পোষণ করে। তাছাড়া বিএনপি মহাসচিব প্রকাশিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। সব মিলিয়ে মির্জা ফখরুলের ব্যাখ্যায় সন্তুষ্ট বিএনপি। এই ইস্যুতে দল তার পাশেই রয়েছে বলে জানা গেছে। যে মেম্বার হতে পারবে না তাকে প্রধানমন্ত্রী বানায় ইউনূস। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, কাজেই ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। কারণ ইউনূসের একটা রাজনৈতিক দল আছে, মাথায় হাত দিয়ে বলে তুই হবি প্রধানমন্ত্রী। যে মেম্বার হতে পারবে না তাকে প্রধানমন্ত্রী বানায় ইউনূস। আবার ইউনূস বানায় বললে একটু বেশি বলা হয়ে যাবে। তিনি বলেন, ইউনূসের যে পিএস আছে, বাসার চেয়ে কঞ্চির দৌড় বেশি, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। তার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আগে প্রধানমন্ত্রী বানিয়ে রাখছে। বিএনপির পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট
অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, এটা আমি 90% বিশ্বাস করি, যদিও আমার দল বিশ্বাস করে। আমার মনে হয় না যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, আর ইউনূস সরকারের অধীনে কোনো ইলেকশন হোক এটা আমি চাই না। ফজলুর রহমানের ভাষ্য, এই ইলেকশনটা হলে পরে ডাকসুতে যেরকম ডাইস বানাইছিল এরকম ডাইস বানিয়ে রেখে দেবে। জামাতের পক্ষে ডাইস বানিয়ে রেখে দেওয়া হয়েছে সব জায়গাতে। রিটার্নিং অফিসারদের কি ডাইসে খেলাটা হবে, ফিতেটা তৈরি হবে, এই নির্বাচনটা তৈরি হবে, তার ডাইস বানায় রেখে দিয়েছে। জামাতের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক নিয়ে ফজলুর রহমান বলেন, যে আমাদের সঙ্গে হলো রাতের সম্পর্ক, রাতের সম্পর্কটা বড় খারাপ। ঝাড়ের বাঁশ কাটিয়া বন্ধু কাঙ্গে দিলাম বানা, রাইতে আইও রাইতে যাইও দিনে করি মানা রে বন্ধু দিনে করি মানা। অচিন গায়ের অচিন বন্ধুরে, রাইতে আইও রাইতে যাইও। ইউনূসের সঙ্গে জামাতের যে সম্পর্ক, ইলেকশনটা ইউনূসের অধীনে করলে তারেক রহমান দেখবেন যে ইউনূস হলো তারেক রহমানের দিনের বন্ধু, আর শফিকুর রহমান হলেন ইউনূসের রাতের বন্ধু। রাইতের বন্ধু যদি মায়া বড় বেশি। পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা বলেন, আমি ইউনূসের অধীনে কোনো নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকার হবে 3 মাসের মধ্যে, ওই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। এক প্রশ্ন জবাবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আইন হবে, আইন অনুযায়ী গঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার তার অ্যাডভাইজারদের নিয়ে 100 নির্বাচন করবে। এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা, বলছেন সার্জিস। আইনগত বাধা না থাকলেও নির্বাচন কমিশন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না, এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আইনগত বাধা না থাকার পরও অন্য কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি তাদের বড় ব্যর্থতা, তারা এইটুকু সাহস দেখাতে পারছে না ওই জায়গায়। আপনারা দেখেছেন ইতোমধ্যে আমরা পুনরায় আবেদন করেছি, শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয় নাই, অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তারা এই কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল। যেহেতু আমরা শাপলা চেয়েছি, নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকারের গাফিলতি ও সীমাবদ্ধতার দায় সরকারকে স্বীকার করতে হবে। আমরা চাই পরবর্তীতে দায় বহন করা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়। সরকারকে স্পষ্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমরা সেটার দিকে তাকিয়ে আছি। যদি একান্তই তাদের কষ্ট হয়ে যায় তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি। ইনোভেশনের জরিপ, সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি জরিপের ফল প্রকাশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 40% ভোটারই বিশ্বাস করেন নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়াত সরোয়ার। 8টি বিভাগের 64টি জেলা থেকে 9,398টি পরিবার, খনার 10,413 জন ভোটারের উপরও জরিপটি চালিয়েছে প্রতিষ্ঠানটি। জরিপের তথ্য অনুযায়ী ভোটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল,